যদিও একবার এখানে চলে এলেন মানে বলতে, তখন আপনি পারলেন না, আমি কি করে বলবো। 79-এর কত আগে থেকে বুদ্ধবাবুর সঙ্গে আপনার পরিচয়? মন্ত্রীরা 7,000 টাকা বেতন পেতেন শেষবারে আমি দেখেছিলাম। ওনার লেখা গলার শুধু চেয়েছিলাম রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে, পরবর্তী প্রজন্মকে যেন অন্য কোনো রাজ্যের ওপর ভরসা না করতে হয়। বুদ্ধবাবু কাকে ভয় পেতেন? আপনাকে? কিভাবে দেখতেন সিঙ্গুরের এই সময়গুলো? আমার কোনো দিন মনে হয়নি যে উনি গুলি চালানোর নির্দেশ দিতে পারেন। চোখ বন্ধ করলে ওনার কোন কথাটা আজ সব থেকে বেশি মনে পড়ে বা ভেসে আসে? এখন আক্ষেপ করে তো কোনো লাভ নেই, যা আমরা নিজে হাতে ভেঙে দিয়েছি, নষ্ট করেছি সবকিছু। আর যারা রাজনীতি করছে, আপনি তো ওই রাজনীতিবিদদের দেখেছেন, এই দুটোর পার্থক্যটাকে আপনি আজকের দিনে কিভাবে ব্যাখ্যা করেন? 2010-এর পর এখানে কোনো নতুন শিল্প কি কোনো কিছু এসেছে? শেষ জীবনটা বুদ্ধবাবুর কিভাবে কাটলো? মানে অন্তরালে চলে যাওয়া, শরীর। ওই সময় তো আন্দোলনের সময় তো ওনার পাশে কেউ ছিল না, জনসাধারণ কেউ না। ওনার পার্টির অনেক বেশি সাপোর্ট করা উচিত ছিল সে সময়, আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলাইজ করছেন। উনি বই পড়তে পারছেন না, ওনাকে কেউ পড়ে শোনাচ্ছে, কাগজ পড়ে শোনাচ্ছে, উনি মেনে নিতে পারেন এগুলো। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। আজ পডকাস্টে সম্পূর্ণ অন্য ধরনের এক এপিসোড। যেই ঘরে আমি এই মুহূর্তে বসে আছি, সেই ঘরে দিনের পর দিন থেকেছেন, রাত কাটিয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমি শেষবার যখন এই বাড়িতে এসেছিলাম ওনার জন্মদিনে, তখন আমি তাকে সম্ভবত এই ঘরেই এইভাবে শুয়ে থাকতে দেখেছিলাম। শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। একটা ইতিহাস এই ঘর আজও বহন করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পডকাস্টে আমাদের সঙ্গে এমন একজন উপস্থিত আছেন, যিনি সেই ইতিহাসের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাটিয়ে দিয়েছেন এতগুলো বছর। মীরা ভট্টাচার্য। হয়তো অনেকেই জানেন, চেনেন বুদ্ধদেব ভট্টাচার্যের সহধর্মিণী। প্রথমত শিবম দাস পডকাস্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অন্তত এই ঘরে আমাকে ঢোকার এবং বসার সৌভাগ্য করে দিয়েছেন। কেমন আছেন এইটা সকলের আগে জানতে ইচ্ছা করবে, এবং কিভাবে দিন কাটছে বর্তমানে? দিন কাটার কথা যদি বলেন, মানে দিনটা কেটে যাচ্ছে কোনোভাবে, মানে উনি ছাড়া দিন কাটানো। যদিও 7 বছর উনি অসুস্থ হয়েছিলেন, কিন্তু আপনার ছিলেন তো বটে। আপনার প্রশ্নে যে প্রশ্ন ঠিক বলবো না, আমাদের যে আলোচনা, তাতে আপনি যেটা প্রথম জানতে চাইলেন, মানে প্রথম কেন, মানে পুরোটাই, যে ওনার জীবনধারা কেমন ছিল, ওনার কিভাবে এ করতেন, দিন কাটাতেন। আমার সাথে ওনার বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার পর আমি এত অবাক হয়ে যেতাম যে মানে উনি এত ডিসিপ্লিন ছিলেন। মানে সেটা সকাল থেকে রাতের ইতিহাসটা প্রথমে একটু বলে দিই। সেটা হলো, সকালবেলা ওনার ওঠার সময় 8টা, তখন 1 কাপ লিকার চা খেয়ে উনি অনেক
কাগজ আসতো, মানে নিউজ পেপার, উনি সেগুলোকে একেবারে কুটি কুটি করে পড়তেন। পড়ে তারপরে উনি বাথরুমে যেতেন, মুখ ধুতেন, দাড়ি কামাতেন, কামিয়ে বেরিয়ে এবার ওনার জলখাবার খেতেন। তারপরে আবার ওই কাগজগুলোকে খুলে খুলে দেখতেন। এবং বাড়ির থেকে বেরোনোর সময়টা ওনার খুব নির্ধারিত ছিল। একেবারে ৯টা তো ৯টাই, মানে ৯টা ৫ হবে না, ৯টা বাজতে ৫ হবে না। তা যেদিন উনি মারা গেলেন, ওনার যে পুরনো ড্রাইভার সে খুব কাঁদছিল, বলছিল কোনোদিন মানে সময় সম্বন্ধে এত ওনার ছিল। তারপরে তো উনি প্রথম যেতেন পার্টি অফিস, তারপর রাইটার্স। আবার মাঝে তখন তো আমি থাকতাম না, আমিও অফিসে যেতাম। শাশুড়ি মা ছিলেন, শ্বশুরমশাই ছিলেন, শ্বশুরমশাইও বেরিয়ে যেতেন, শাশুড়ি মা ছিলেন। তা তখন দুপুরবেলা ঠিক উনি ২টো থেকে ২:৩০-র মধ্যে বাড়ি ফিরবেন খেতে, লাঞ্চ, দুপুরের খাবার খেতে। প্রথম উনি স্নান করবেন, তারপরে খাবেন, একটু বিশ্রাম নেবেন, নিয়ে আবার ঠিক ৪টে বেরিয়ে যাবেন, এবার সোজা রাইটার্স। এবং ওখান থেকে যখন উনি খালি হলেন তখন উনি নন্দনে আসতেন, যেহেতু নন্দনটায় ওনার আরেকটা দ্বিতীয় সন্তান বলতে পারেন। কারণ নন্দনকে ওনারই ভাবনার থেকে নন্দন এসেছিল। যখন উনি নন্দনের কথা ভাবলেন তখন জ্যোতিবাবু ওনাকে বলেছিলেন, তুমি ভালো করে ভেবেছো? যে তখন উনি বললেন যে আমি ভেবেছি, এবং আমি চেষ্টা করব, যেহেতু ওই চত্বরে অনেকগুলো হল, ওই দিকে যদি আপনি আরম্ভ করেন একাডেমি অফ ফাইন আর্টস, রবীন্দ্র সদন, তারপরে হলো এদিকে শিশির মঞ্চ। তা তখন উনি বললেন ওই জলটাকে ইন্ট্যাক্ট রেখে ওই এটা করতে হবে। তারপর যে উনি আর্কিটেক্টকে দিয়েছিলেন, সেই আর্কিটেক্ট নিশ্চয়ই মানে অত্যন্ত সুমেধা সম্পন্ন, কারণ ঠিক ওইভাবেই করা হয়েছিল। তারপরে তো নন্দন আপনার একটা পশ্চিমবঙ্গের লোকের কাছে একটা উদাহরণ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এই যে নন্দনের যখন উদ্বোধন হলো সম্পূর্ণ হয়ে, তখন উনি সেবার হেরে গেছেন। মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা করবেন, তখন ওনার ইচ্ছে ছিল যে পৃথিবীর সমস্ত ভালো ভালো যা মানুষ দেখেনি, ভালো ভালো লোকে সিনেমাগুলো উনি এখানে আনবেন, এমনকি এখানকারও, পশ্চিমবঙ্গের। তা সেইটা উনি সারা বছর ধরে একটু একটু করে দেখতেন, অতটা সময় পেতেন না, ২-৩ ঘন্টা উনি ওটা দেখে দেখে সিলেক্ট করতেন কোনগুলো দেখানো হবে। এইটাই হলো ওনার নন্দন যাওয়ার একটাই কারণ, যে মানে আমি বলতে পারবো না, নন্দনকে উনি যেভাবে ভালোবেসে বাঁচতেন, সত্যি নন্দন ওনার একটা দ্বিতীয় সন্তান ছিল। তারপর তুমি আবার সন্ধ্যের দিকে আর পার্টি অফিসে যেতেন না, সোজা বাড়ি ফিরে আসতেন ৯টা থেকে ৯:৩০, ব্যাস। এসেই ওনার অভ্যাস ছিল বাথরুম টাথরুম গিয়ে এটে করে, ব্যাস। এই যে দুটো চেয়ার দেখছেন, এই যে একটা বেতের চেয়ার, ওই একটা বেতের চেয়ার, এই দুটোতে এখানে হেলান দিয়ে উনি একটায় বসতেন, একটায় পা রাখতেন, রেখে সেটাই টেবিল। আচ্ছা, মানে এই ঘরটা শুধু মানে সত্যি স্মৃতি বিজড়িত। মানে ওনার কত সৃষ্টি যে এখান থেকে হয়েছে, সেটা ওই পায়ের ওপরে আমি এখানটা করে দিয়েছিলাম আলমারিটা ট্রেনে, যাতে উনি এখানে করতে পারেন, কিন্তু উনি সেটা স্বাচ্ছন্দ্য ছিলেন ওনার ওই
তারপর উনি খেতে খেতে রাত্রি 11:30 এরকম হতো। সেই যে উনি শুয়ে পড়তেন না, তখন উনি কিছু পড়াশুনো করতেন, করে টোরে শুতে শুতে ওনার অনেক রাত হতো, যার জন্য সকালের ওঠাটা 8টায় ছিল। আচ্ছা, বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে দেখলেন এবং আপনার ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা, দুটোর মধ্যে পার্থক্য করতে পেরেছিলেন কখনো? একেবারেই নয়, একেবারেই না। ওনার মুখ্যমন্ত্রী হিসাবে কোনো আলাদা অস্তিত্ব বাড়িতে ছিল না, আমরাও দেখি। কারণ ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে জানতাম, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও ঠিক সেইভাবেই আমাদের মানে জীবনযাপন থেকে আরম্ভ করে উনি সবকিছু মিলিয়ে একই। যখন একদম প্রথম বুদ্ধবাবুকে দেখেছিলেন তখন তো উনি মন্ত্রী হননি, সে সময়ের বুদ্ধবাবুর সঙ্গে পরিচয় পর্বটা কিভাবে হয়েছিল না, আপনার? সেটা একান্ত ব্যক্তিগত। এই ব্যাপারটা মানে মনে পড়ে এই দিনগুলো আজ ভীষণ ভাবে মনে পড়ে। কিভাবে সময়টা কাটতো এই সময়? একেবারে ওনার তো পার্টি অফিস ছাড়া আর কোনো এ ছিল না। তা আপনিও তো ওই সময় সক্রিয় পার্টি করতেন। সেইভাবে পরের দিকে আমি যতটা করতে পেরেছি, তখন অতটা করতে পারিনি। মনোভাবে মা বাবান্ন ছিলাম বটে, কারণ তা না হলে ওনার কাছে আসা সবটাই আমার। কিন্তু ওরকম ভাবে সক্রিয়ভাবে আমি রাজনীতি তখন করিনি। সেটা 79-এ আমাদের বিয়ে হয়, তারপর। আচ্ছা, 79-এর কত আগে থেকে বুদ্ধবাবুর সঙ্গে আপনার পরিচয়? অনেক দিন। বন্ধু হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য কেমন ছিলেন? উনি সব মিলে ওনার এত আলাদা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল না, এটা সবার সাথে ঠিক মেলানো জায়গা। প্রাথমিকভাবে বুদ্ধবাবুর কোন জিনিসটা দেখে আপনাকে সবার আগে চমকে দিয়েছিল সেই 79-এর আগের মুহূর্তটায়? ওনার লেখা, গলার আওয়াজ এবং ওনার হাসি। মানে আপনিও সে সময় হাসিতে একটা মোহিত হয়ে গেছিলেন। একেবারে গলার আওয়াজটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করত। আপনাদের এগুলোও জানা উচিত যে উনি খুব ভালো সাঁতার কাটতেন, আরতি সাহার কাছে শিখিয়েছিলেন। 2009 সালে, তখন কিন্তু উনি সিওপিডি বেশ কঠিন, 8 কি 9 আমার মনে নেই। গৌতম বলল মাসানজোরে একটা খুব ভালো পিএইচির বাংলো আছে, ওখানে বোধহয় আপনি আর বৌদি ঘুরে আসুন, ওখানে আপনার প্রিয় আছে যে সুইমিং পুল। উনি তো অবাক হয়ে বললেন, সরকারি এতে সুইমিং পুল? তারপর আমাকে বললেন, তুমি গৌতমকে ভালো করে জিজ্ঞেস করো তো। গৌতম বলে, হ্যাঁ বৌদি। তখন উনি বললেন, তুমি আমার জন্য একটু সাঁতার কাটারে। তা তো সবাই ওখানে ভয় ছিল, আমি নিজেও অত্যন্ত আতঙ্কে ছিলাম। আমরা রাতে গিয়ে পৌঁছলাম, পরের দিন উনি কাটলেন সাঁতার। সেই পুরোনো এটা একটু লাগতো, কিন্তু অসাধারণ। আর একটা হলো ক্রিকেট খেলা। ওকে, প্রেসিডেন্সিতে অবধি খেলেছেন, কিন্তু তারপরে আর খেলতে পারেননি, কারণ এটা একটা ব্যয় সাপেক্ষ বিষয় ছিল, ভীষণ ব্যয় সাপেক্ষ ব্যাপার। সে সময় নেতা মন্ত্রীরা যে টাকা মাসকাবারি মায়না পেত, সেটাও তো খুব কঠিন একটা জীবনযাপন। ওটা এই জন্য আমাদের সবাইকে চাকরি করতে হয়েছে। আমরা তো যেহেতু আগের থেকেই করি, কোনো অসুবিধা ছিল না। আমি কোনোদিন সরকারি চাকরি করিনি। সে সময় মন্ত্রীরা 7,000 টাকা বেতন পেতেন শেষবারে আমি দেখেছিলাম। ঠিক, সেই সময় একটা কাঠামো ছিল, আপনি জানেন কিনা জানি না, মন্ত্রী বলে আলাদা কোনো বেতন ছিল না। বেতনটা ছিল এমএলএ, বিধায়কের। হ্যাঁ, বিধায়কের যে টাকাটা, সেটাই ওনাদের হিসাবে, মানে মন্ত্রী হিসাবে আলাদা আলাদা কোনো কিছু পেতেন না ওভাবে। আর ওনাদের তো জানেন সব টাকা পার্টি অফিসে দিতে হতো, তারপর পার্টি অফিস ওনাদের যেটা দিত। কিভাবে চলতো সংসারটা? আমি চাকরি করতাম, অসুবিধা ছিল দেখুন।
জীবনে অনেক কিছুই আপনার মনে হয় যে অসুবিধের কোনো ব্যাপারই ছিল না। এখনকার দিনে যে বৈভব বিভিন্ন সময় দেখেন, মেলাতে পারেন? ও এখনকার দিনের বৈভবের কথা আমি সেভাবে কিছু বলতে চাই না, তবে উনি তো চিরকালই বৈভব শব্দটার একেবারে বিপরীতেতে বাস করেছেন, মেরুতে। সেগুলো তো আমরাও মানিয়ে নিয়েছি, আমি আমার সন্তান সবাই মানিয়ে নিয়েছি। উনি তো এইখান থেকে কোথাও যাননি। ঠিকই। যদিও একবার এখানে চলে এলেন মানে বলতে, তখন আপনি পারলেন না, আমি কি করে বলবো। জ্যোতি বসু ঘরে এসে কি বলেছিলেন? এখানে উনি যখন এলেন, খুব মজার ব্যাপার, তখন সুচেতন একলা ছিল। আমি গিয়েছিলাম মিসেস বোসকে দেখতে, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি পিজিতে উডবার্নে ভর্তি ছিল। তা আমি গিয়েছিলাম ওখানে দেখতে। তা আহ, যদিও এলেন, ওই যে সেদিন কাকাবাবুর জন্মদিন ছিল, ওনারা সকলেই ওই মুজফফর আহমেদ এই কাকাবাবুর জন্মদিন পালন করছিলেন মহাজাতি সদনে। তা উনি কিন্তু মিস্টার ভট্টাচার্যকে কিছু বলেননি। মিস্টার ভট্টাচার্য যথারীতি ওখান থেকে চলে গেছেন পার্টি অফিস, আর উনি ওনার এদের ডিরেকশন দিচ্ছেন সাউথে চলো। এখন উনিও পুরোপুরি খোলাখুলি করে বলছেন না যে কোথায় যাবে। তারপরে এসে এতে বলেছে বুদ্ধর বাড়ি চলো। তখন উনি যখন এসছেন, তখন আর আর যে মেয়েটি সুচেতনকে দেখ, ও দরজা খুলেছে। তারপর সুচেতন বলছে, আরে জেঠু তুমি বাড়িতে? বলে আমি তোমার সাথে আর তোমার মার সাথে কথা বলতে এসেছি। বলছে মার সাথে? মা তো নেই, মা তো জেঠিমাকে দেখতে হসপিটালে যাচ্ছে। বলছে দেখো কিরম, তোমার মা গেল জেঠিমাকে দেখতে, আর তুমি এখানে আমাকে। বলছে তুমি আগে বলো চা খাবে না ঠান্ডা খাবে না মিষ্টি খাবে না কি খাবে। তারপরে তো উনি অনেক কিছু জিজ্ঞেস করেছেন। তখন সুচেতন পড়ার জায়গাটা ছিল ওই বারান্দাটা, একটা ছোট বারান্দা আছে আমাদের ওখানে, জামা কাপড় টামা কাপড় মেলা হতো। তো উনি বললেন দেখি তোমার পড়ার কোথায় পড়ো। তো বলছে তোমার অসুবিধা হয় না? তো বলে না না, ওই পিছনে বস্তিতে কোনো এক বাচ্চা মেয়ে, সে প্রথম এমএ পাশ করে, তখন ওই সময় মানে ভাবা যায় না। তা বলছে ও তো ওখানে থেকে এমএ পাশ করছে, আমার কোনো অসুবিধা হয় না। তারপর তো উনি যখন চলে গেলেন, প্রায় চলে যাচ্ছেন, শহরে জানতে পেরেছেন পার্টি অফিস থেকে। উনি আস্তে আস্তে উনি চলে গেছেন, বললেন মাকে বলবে বাড়ি ফিরে আমাকে যেন একটা ফোন করে। তারপর আমাকে বললেন তুমি একটু আমার কাছে কালকে যদি পারো এসো, আমার একটু তোমার সাথে কথা বলার আছে। তো উনি তো ওই কথাই বলতেন। কি বললেন? ওই বাড়ি পাল্টানোর কথা। তখনই আমি বললাম আপনি যদি আপনি পারেননি, আমার কথা উনি শুনবেন না। উনি সব থেকে বেশি শ্রদ্ধা ওই সময়, মানে ভয় মিশ্রিত শ্রদ্ধা হয় না সিনিয়রদের প্রতি? আমার অসম্ভব শ্রদ্ধা ছিল। উনি আমাকে সুচেতনকে এত ভালোবাসতেন জ্যোতিবাবু, এমনকি জানাকে আমার সবসময় একটা মানে এর মধ্যে ছিলাম যে প্রথম দেখা হলে কি হবে, প্রমোদদা। আচ্ছা। তো প্রমোদদার মতো মানুষ আমি দেখিনি। এইরকম মানে ওনার শেষ দিকটা তো ওনার তো একটা হাঁপানি লেগেছিল, যার জন্য ওকে সমুদ্রের ধারেই যেতে হতো। উনি সাধু নৃত্যের বাড়ি গিয়ে উঠতেন। সেই সময় আমরা পুজোর সময় আমরাও চলে যেতাম ওখানে ওনার দীঘায়। উনি এসে কি সুন্দর মানে নিয়ম অনুবর্তিতা আপনাকে আমি বলতে পারবো না। উনি প্রথম বাচ্চারা খাবে, তারপরে মহিলারা খাবে, তারপরে অন্যরা খাবে। আর যদি একটু দেরি হতো আমাদের পৌঁছাতে, উনি একদম বারান্দায় বসে অপেক্ষা করতেন। বুদ্ধবাবু কাকে ভয় পেতেন? আপনাকে? আমাকে
আমি ওনাকে ভয় পেতাম। অনেকে বলেন না যে স্বামীরা স্ত্রীকে ভয় পায়। একেবারেই না, একেবারেই না, একদমই না। ওনার যে ব্যক্তিত্ব, তার কাছে তো আমাকে ভয় পাওয়ার কোনো সম্পর্কই নেই। আপনি উনি ভয় পেতেন, ভালোবাসতেন একজনকে, তিনি হলো প্রমোদ দাশগুপ্ত। আচ্ছা, ওনার কথা উনি ফেলতে পারতেন না, ফেরাতে পারতেন না। একবারে না। ওনার রাজনৈতিক জীবনের সব থেকে ভালো বন্ধু কে ছিলেন পার্টির, আপনি কোনোদিন ফিল করেছেন? ঠিক মানে ওনার সমবয়সী যারা, তাদের সাথে সকলের সাথেই ওনার একটা সম্বন্ধ, সখ্যতা ছিল একটা। কিন্তু রাজনৈতিক এবং রাজনীতির বাইরে যে সম্পর্ক, বন্ধু, এইগুলো বলেন, ঠিক সেইভাবে আমি খুব একটা। বুদ্ধবাবু সম্পর্কে অনেকে বলেন যে উনি কিছুটা আত্মকেন্দ্রিক ছিলেন, নিজের একটা জগৎ তৈরি করেছিলেন। এটা কতটা ঠিক? এটা যেমন একদিকে অনেকটা ঠিক। দেখুন, আহ, আপনার যদি একটা আহ, ব্যক্তিত্ব থাকে, আহ, তাহলে চারিধারে একটা পরিসর, আত্মকেন্দ্রিক ছিলেন না উনি, তাহলে একটা পরিসর দেওয়া উচিত। আপনার কি মনে হয় না তাতে অনেক সময় পরিসর না দিলে খারাপ ঠিকই। এও ঢুকে পড়তে পারে? ওনার একটা পরিসর ছিল, সেটা তো একটা ব্যাপার ছিল, সর্বত্রই ছিল। সেটা একমাত্র লঙ্ঘন করতে পেরেছে সুচেতন। সুচেতনের সঙ্গে বুদ্ধবাবুর সম্পর্ক। ওরে বাবা, যার জন্য পড়ার হ্যাবিটটা উন্নত হয়েছে। আপনি যদি দেখেন স্মরণে বুদ্ধদেব ভট্টাচার্যটা দেখবেন কি সুন্দর মানে করেছে। বুদ্ধবাবু মানে অনেকে বলেন যে বুদ্ধবাবুর একটা আলাদা অহংবোধ ছিল, আপনি কি কখনো এটাকে ফিল করেছেন? একেবারেই ওনার, আপনি বাড়ির যারা আমাদের মানে সহকারী ছিল বলতে পারেন, যারা আমার রান্না বান্না করতো, এ করতো, তাদের সাথে উনি কোনোদিন উঁচু গলায় কথা বলেননি। অহংবোধ সকলেই উঠে বলতো। প্রথম কথা, উনি ছোটবেলার থেকেই খুব চুপচাপ ছিল, নিজের বোধ। তার জন্যই বোধহয় উনি পেরেছেন এত কিছু। দেখুন, উনি স্টাগাল প্রুস্ট থেকে আরম্ভ করে আপনার এখানে যদি দেখেন, বাংলা বই সব মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে জীবনানন্দ, সব কিছু। দেওয়ালে রবীন্দ্রনাথ আছে, মোনালিসা আছে, রবি, সুকান্ত ভট্টাচার্য আছে, লেনিন আছে, কার্ল মার্কস, এও রয়েছে, চে গুয়েভারা রয়েছেন, সকলেই রয়েছেন। মানে এই ঘরটার একটা আলাদা একেবারে মাহাত্ম্য। একেবারে যেরম ছিল সেরম আছে। উনি নিজে ব্যক্তিগতভাবে কার লেখা বেশি পছন্দ করতেন? সে যদি বলতে চান, রবীন্দ্রনাথ তো অবশ্যই, অবশ্যই। বাঙালি বাংলা লেখা যদি বলেন, সে পুরানো থেকে এ অবধি সব কিছুই। আপনার মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ, তার আগে আপনার এখানে মানে পুরো। আর ইংরাজিতে আপনি দেখুন, সব সব দেশের সাহিত্যের প্রতি একটা আলাদা ঝোঁক ছিল। একেবারে একদম আলাদা চর্চা ছিল না। এবং আপনি যদি শুধু পড়ার মধ্যে নয়, ওনার মানে ব্যক্তিগত, উনি তো শিল্পী নন, কিন্তু অদ্ভুতভাবে উনি জানতেন। আমি ওনার থেকে নিয়ে লিখে রেখেছি কে কোন স্কুলে। ওনার এখানে থেকে পিকাসো, ডালি সব ছিল, সালভাদর ডালি, পিকাসো সব ছিল, কিন্তু মুয়ে কিছুটা কেটে দেওয়ার ফলে সেগুলো বোধহয় কি করে পার্টি অফিসে দেওয়া হয়েছে। সংস্কৃতি জগতের মানুষের সঙ্গে ওনার একটা আলাদা সম্পর্ক ছিল। ভয়ঙ্কর ভালো মৃণাল সেনের সঙ্গে সম্পর্ক ছিল। মৃণাল সেন, সত্যজিৎ বাবু, মানে মানে প্রত্যেকের সাথে। মৃণাল সেনের সঙ্গে ওনার কাটানো কিছু একটা ছবি আছে, আমি দেখেছি বাইরে ছবিটা, জন্মদিনে, লাস্ট জন্ম। সেটা কি বুদ্ধবাবু গেছিলেন? প্রত্যেক জন্মদিনে উনি যেতেন মৃণাল সেনের কাছে। ওনাদের সঙ্গে সম্পর্কগুলো
মেনটেন উনি কিভাবে করতেন? মানে সারা দিনের একটা কাজের একটা চাপ, পরিবারে ফিরে এসে লেখালেখি, তারপরে এই এই মানে ওনাকে আমি যতটুকু বুঝেছি এত বছরে, যে উনি কখনোই কোনোটাকে চাপ মনে করতেন না। ওনাকে জীবনে কখনো ভেঙে পড়তে দেখেছেন? সে তো অবশ্যই দু একবার হয়েছে তো নিশ্চয়ই। কোন সময়টা উনি ভেঙে পড়েছেন সব থেকে বেশি? সিঙ্গুর। সিঙ্গুরের সময়? কিভাবে দেখতেন সিঙ্গুরের এই সময়গুলো? বোঝা গেছে। প্রেশার, চাপে ছিলেন, চেষ্টা করেছিলেন অনেক, আপনাদের সঙ্গে আলোচনা করতেন সিঙ্গুরের ওই ওই না, সময়টাকে নিয়ে? এমনকি ওনার যখন অ্যাসেম্বলি ভাঙা হলো, ওনার গায়ে সব আপনার ছোড়াছুড়ি, হুম। টেবিল ভাঙাভাঙি, পচা ডিম টিম ছোড়া হয়েছিল, আমি সেই ধুতি পাঞ্জাবিগুলো ফেলে দিয়েছিল। কষ্ট পেয়েছিলেন উনি খুব? ভীষণ কষ্ট পেয়েছিল। মানে উনি শেষ পর্যন্ত একটা কথাই বলতেন, যে আমি তো কোনোদিন আমার সংসার, আত্মীয় স্বজন কাউকে দেখিনি, সবটা মীরা সামলিয়েছে। আমি আহ, শুধু চেয়েছিলাম রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে, পরবর্তী প্রজন্মকে যেন অন্য কোনো রাজ্যের ওপর ভরসা না করতে হয়, যে এখানেই তারা পড়াশুনো শিখবে, কাজও পাবে, সবার জন্য, সবার সব রকম, মানে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা ওনার পারলাম না, এই যে পারলাম নাটা, ওটাকে ভীষণ উনি নিজেই বলতেন পারলাম না। এই যে এখন দোষারোপ করার যে এই ব্যাপার হয়েছে, সেগুলো তো ওনাদের মধ্যে ছিল না। ওনার ওই ওই ভেঙে পড়ার মুহূর্তটা কিভাবে দেখতেন উনি? ফের আবার নতুন করে চেষ্টা করছেন, বৈঠক করার চেষ্টা করছেন, ওই যে দৌড়ঝাঁপ, ওই দৌড়ঝাঁপটা নিঃসন্দেহে মনে আছে আপনার, অন্তত টাফেস্ট টাইম ওনার জীবনে ছিল। একেবারে। কিন্তু তখনও শান্ত। আপনি লাস্ট এটা জানেন বোধহয়, যে গভর্নর হাউসে হুম। মিটিং হুম। 3বার রাইট। ফিরে এসছেন, 3বার গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে। ওনার কাছে চেষ্টার ব্যাপারটা ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। পরবর্তীকালে ওনার বিপক্ষে অভিযোগ করা হয় যে উনি গুলি চালানোর নির্দেশ দিলেন, এতগুলো কমিশন হলো। আমার কোনো দিন মনে হয়নি যে উনি গুলি চালানোর নির্দেশ দিতে পারেন, কখনোই না। ওনার মতো মানুষ, উনি খুব এমনি খুব নরম মনের মানুষ, উনি মানুষের ওপর গুলি চালানো কখনো আমার বিশ্বাস হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ অনেক বেশি বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কথা বলেন, চর্চা করেন, দেখেন, এগুলো ভালো লাগে, খারাপ লাগে, কি অনুভূতিটা কি হয়? একটা অনুভূতি আমার খুব হয়, যেটা যে এখন আক্ষেপ করে তো আর লাভ নেই। যখন করার কথা ছিল, মানুষ করছে দেখি, এখন আক্ষেপ করে তো কোনো লাভ নেই। যা আমরা নিজে হাতে ভেঙে দিয়েছি, নষ্ট করেছি সব কিছু, তার জন্য এখন আক্ষেপ করে কোনো লাভ নেই তো। ওনার যে শিল্প ভাবনা সব কিছু ছিল, আপনি বলুন তো, 2010-এর পর এখানে কোনো নতুন শিল্প কি কোনো কিছু এসেছে? না। বুদ্ধদেব ভট্টাচার্য একটি কথা বারবার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসে যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আহ, উনি তো সেটাই চেয়েছিলেন আলটিমেটলি। অবশ্যই কৃষির ভিত্তির ওপর দাঁড়িয়েই তো শিল্পটা করতে চেয়েছিলেন। কৃষিতে তখন আমরা একদম সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় রয়েছি। তারপরে শিল্প না করলে তো সম্ভব নয়। তাহলে অন্য রাজ্যে সব যাচ্ছে কেন? সরকার পতনের পর বুদ্ধদেব ভট্টাচার্যের সময়টা কিভাবে কাটতো? কিরকম ভাবে ওখানে রাইটার্স যেতেন, এখানে পার্টি অফিস যেতেন, সকাল 9টাতেই বেরোতেন একইভাবে? একেবারে একই সময় পার্টি অফিস, তারপরে আবার 2টোর সময় বাড়ি, আবার 4টের সময় পার্টি অফিস, তারপরে আবার। সেই পরাজয়টাকে উনি অ্যাকসেপ্ট করতে পেরেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই পেরেছিলেন, পরাজয়কে অ্যাকসেপ্ট করতে পেরেছিলেন। ওনার ভেতরে
কি হচ্ছিল সেটা তো নিশ্চয়ই একটা আপনাকে বলতে হবে না, কিন্তু উনি বাইরে কখনো দেখান, কিন্তু মনে মনে তো উনি বলতেন আমি পারলাম না, আমি পরবর্তী প্রজন্মকে একটা। চোখ বন্ধ করলে ওনার কোন কথাটা আজ সব থেকে বেশি মনে পড়ে বা ভেসে আসে? তাহলে রবীন্দ্রনাথকে দিয়েই বলি, আমারে তুমি অশেষ করেছো এমনি লীলা তবে। ওই সময় রাজনীতিটা অন্যরকম ছিল, মানে অনেকগুলো ক্যারেক্টার ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, গৌতম দেব, এই যে আর ওনাদের জেনারেশনটা বলুন, গৌতম তো একটু পরে। পরে বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, অনিল বিশ্বাস, বিমানদা একটু বড় হলেও বিমানদা, এরা এদের একটা ভাবুন। আর পরবর্তীতে গৌতম দেব, তার পরবর্তীতে মানব মানব মুখার্জি, মুখার্জি, সেলিম তারপর দা, সেলিম। সেই ক্যারেক্টারগুলো আজ রাজনীতিতে দেখাই যায় না। এটা তো খারাপ লাগে আপনার? একেবারে আজ যারা রাজনীতি করছে, আপনি তো ওই রাজনীতিবিদদের দেখেছেন, এই দুটোর পার্থক্যটাকে আপনি আজকের দিনে কিভাবে ব্যাখ্যা করেন? সিঙ্গুর না হওয়া, নন্দীগ্রাম না হওয়া, 2010 সালে ওনাদের চলে আসা, আহ, সবটা দেখে আমার বারবার মনে হয় যে আক্ষেপ হয়, যেটা আমাদের রাজ্যটা একদা আপনি ভাবুন, আমি এনাদের সময় বলছি না, আপনি পুরনো ভাবুন, একেবারে ডক্টর রায়ের আমলের থেকে ভেবে যান। তা এই পশ্চিমবঙ্গটা একটাই, যে পশ্চিমবঙ্গটা এগোতে পারবে না, শুধু দোষারোপ করে এবং আহ, আপনার মানে এখন যে পর্যায়টা হয়েছে, মানে রাজনীতির যে জায়গাটা হয়েছে, আমি সমস্ত ভারতবর্ষ মিলিয়ে বলছি পশ্চিমবঙ্গকে নিয়ে, যে এইভাবে একে একের বিরুদ্ধে এই মানে অশ্রাব্য ভাষায় আপনার কথা বলা, এ কালচার কোনোদিনও ছিল না। আপনি মেলাতে পারেন, মানে আপনি কোনোদিন ভাবতেও পারেন না কি আমি জানি না, যে বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বা বাকি নেতাদের সম্পর্কে যেরকম কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন? কখনোই ভাবতেই পারবো না। আপনি কি জানেন কি আদবানির সেই রথযাত্রার সময়, আচ্ছা তখন তো আদবানিকে উনি ধরে ওই ওখানেই রেখেছিলেন, ম্যাসাঞ্জোরে রথযাত্রা বন্ধ। সেই আদবানির সাথে উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখা করতে গিয়েছিলেন, আদবানিজি নেমে এসে দরজাটা খুলে দিয়েছিলেন, গাড়ির দরজাটা। ভাবতে পারেন এই সম্পর্ক, মানে বিপক্ষ বিপক্ষ দলের এই সম্পর্ক। আজকের দিনে রাজনীতিটা চোখের সামনে যেভাবে বদলে যাচ্ছে বা বদলে গেল, এটা কি আপনার কারণটা কি বলে মনে হয়? মানে আপনি অনুধাবন করতে পারেন এটা কি? আমি কিছুতেই অনুধাবন করে অনেকবার চেষ্টা করেছি হ্যাঁ। অনুধাবন করতে, যে কেন এরকম হলো, কি শিখছে পরবর্তী প্রজন্ম। মানে আমাদের থেকে আমরা তো, আমাদের বাবা মা সকাল, এমনকি দাদু ঠাকুমা দিদিমা, এই মাসি পিসি কাকা, এই জ্যাঠা জেঠি, এদের কাছ থেকে আমরা কত কিছু শিখেছি। তাদের মধ্যেও যে যেটুকু ছিল শেখানোর ব্যাপারটা, এখন কি আপনি মনে করেন? এখন স্মার্টফোন, তারপরে কি বলবো আপনাকে, এখন বোধহয় টিভির, আমি খুব একটা টিভি দেখি না বলে টিভির চলনটাও না, কারণ ফোনেই সব দেখা যায়। আচ্ছা, সো ফলে এই যে প্রজন্ম, এই যে প্রজন্মের পরবর্তী প্রজন্ম কার্যত একটা, আপনি তাদের মধ্যে কত পার্সেন্ট বাঙালিয়ানা আছে দেখুন এই প্রজন্মদের, আপনি আপনি সব দিক দিয়ে দেখুন, খাওয়ার ব্যাপারটা দেখুন, পুরনো শুক্তো, মাছের ঝোল, তারপরে আপনার লাউয়ের তরকারি, এসব তো ভুলে গেছে। এখন তো শুধু
ফাস্ট ফুড আর এইসব, মানে তাদের খাওয়ার ব্যাপারগুলি, কিন্তু তাদের যে কত নষ্ট হচ্ছে জীবন। বুদ্ধদেব ভট্টাচার্য খেতে কি ভালোবাসতেন? হ্যাঁ, উনি খেতে কি ভালোবাসে, এটা খুব ভালো প্রশ্ন। প্রথম হলো ইলিশ মাছ, তারপরে হলো নিরামিষ হলো লাউ ডগা সিদ্ধ, হুম কিংবা মটর ডাল দিয়ে লাউয়ের ডগা ধোকা। তারপরে আরেকটা হলো ডাল ভিজিয়ে বেটে তার মধ্যে একটা দলা করে ভাতের মধ্যে দিয়ে সেইটা উনি তেল নুন দিয়ে মেখে খাবেন। উনি কোনো আবদার করতেন স্পেশালি? মিষ্টি একদম না, এইগুলোর ব্যাপারে ওনার ছিল। মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, উনি খাবার কি আবদার করতেন? কোনো স্পেশাল কোনো মেনু উনি খেতে ভালোবাসতেন? মা এইগুলো বলতেন যে আজকে আমি এই খাবো এই খাবো, মানে এইগুলোই। মানে তার জন্য আপনার কালিয়া এর দরকার হয়নি, উনি বেশি ভালোবাসতেন এইসব খাবার। তারপর চিতল মাছের পেটি, মুঠা টুঠা খেতেন না, ওই পেটি আর মাছ। আপনাদের সময় দিতে পেরেছেন উনি দীর্ঘ রাজনৈতিক না, জীবনে? আমরাও চাইনি। উনি যে যা করছেন তাতেই সময় দিতে পারুন, সেটাই আমরা কোনোদিন কখনো। আপনাদের ইচ্ছা করতো না ঘুরতে যেতে? চিফ মিনিস্টার হওয়ার পর, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বোধহয় কোথাও ঘুরিনি। আর আপনার দীঘা, নর্থ বেঙ্গল। না, আপনারাও আমাদের মতোই দীঘা নর্থ বেঙ্গলের বাইরে যান? খুব একটা। ওনার গাড়ির উপর মাওবাদীরা আক্রমণ করার চেষ্টা করে বিভিন্ন সময়, তখন জঙ্গলমহল, উত্তপ্ত পরিবেশ, এই খবরগুলো যখন শুনতেন খারাপ লাগতো? ভয় পেতেন আপনি? খারাপ তো লাগবেই, আর আশঙ্কা তো একটা থাকতেই। যখন জানা গেল উনি তো তখন বোধ হয় জিন্দালের স্টিল প্লান্টটা করে, তা আশঙ্কাও একটা থাকতো। যে শিল্প জগতের সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো ছিল, পরবর্তীকালে দেখলেন সেই শিল্পীরাই রাস্তায় নেমে ওনাদের বিপক্ষে মিছিল করছে, একেবারে সেইটা কেমন লাগলো? মোটেই আমার খারাপ লাগে লাগেনি? খারাপ লাগেনি, কারণ আমি জানতাম যে যারা করলো তারা মানে সেই মানে সুযোগ শ্রদ্ধা। ওই মিছিলে কাকে দেখে সবচেয়ে বেশি চমকে গেছিলেন? সবচেয়ে বেশি চমকেছিলাম এই লেখক সাহিত্যিক যারা ছিলেন তাদের দেখে কিছুটা চমকেছিলাম। আজকাল নাম মনে পড়ে না, যে এই ঘরে আসতেন, কথা বলতেন, বা বিভিন্ন সময় তাকে দেখেছেন, হঠাৎ করে এই ভুল বদল? একটাই জিনিস ছিল না, যে পার্টির লোক হলে পার্টি অফিসে, অন্য লোক হলে রাইটার্সে, মানে রাজনীতির কোনো কারণে, আর এই শিল্পী এদের নন্দন। একমাত্র মৃণাল সেন, বুদ্ধদেব গুহ, এরা ছাড়া খুব একটা। আর শক্তি চট্টোপাধ্যায় একবার এসেছিলেন। তখন যখন এই শিল্পীদের মিছিল করতে দেখতেন টিভির পর্দায় বা বিভিন্ন সময় শুনতেন, মনে হতো যে বুদ্ধবাবুর স্বপ্নটা তো এরাও তাহলে পিষে মারছে পায়ের তলায়। কি করছো, কেন করছো, জেনে বুঝে করছো নাকি? না, তখন খুব অবাক লাগতো যে এরাই একদিন সবচেয়ে কাছের ছিল। বুদ্ধদেব বাবু। সৌরভ গাঙ্গুলির সঙ্গে ওনার খুব সম্পর্ক ভালো ছিল, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি। উনি খুব ভালোবাসতেন, কিন্তু পরের দিকে তো দেখুন ওনারাও তো আগে আগে জানতে পারেন সবকিছু। যেমন আমার মনে আছে লাস্টবার সৌরভ নিজেও স্বীকার করেছে এখানে এসেছিল, তখন উনি ফিরে এসেছিলেন, তখন উনি দেখা করেন। শেষ জীবনটা বুদ্ধবাবুর কিভাবে কাটলো? মানে অন্তরালে চলে যাওয়া, শরীর খারাপ? শরীর অন্তরালে চলে যাওয়াটা তো একটা মানে বড় মানে বিষয়। তো উনি এভাবে নিজেকে গুটিয়ে নিলেন, একেবারে গুটিয়ে নিলেন, যে উনি জানতেন যে কোথায় কতটা এগোতে হবে, কোথায় কতটা পিছোতে হবে। আর গুটিয়ে নেওয়াটা আমার মনে হয় উনি গুটিয়ে যে নিয়েছিলেন সে ঠিকই করেছিলেন। কেন এটা মনে হয়? কেন মনে হয় গুটিয়ে নিয়েছিলেন? ঠিকই করেছিলেন, সেটা ওরা মনে রাখছে। আপনি তো
স্বীকার করবেন, ওই সময় তো আন্দোলনের সময় তো ওনার পাশে কেউ ছিল না, না জনসাধারণ, কেউ না। ওনার পার্টি ছিল। সেভাবে থাকলে কি এটা হতো? আপনাকে আমি প্রশ্ন করছি, সেভাবে থাকলে কি এটা হতো? উনি ভদ্রলোক, উনি কখনো মহিলাদের গায়ে হাত দেবেন না এবং জোর করে এটা তুলে দেবেন না। হুম। আপনার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে যে ওই যে অবরোধ, রাস্তা আটকে, বুদ্ধবাবু একটু কঠোর হতে পারতেন? না, কারণ বুদ্ধবাবুর নেচারেই নেই, আর কি করে কঠোর হবে? ওনাকে তো একমাত্র মানে এই করে তুলে দেওয়া ছাড়া সেটা উনি করতে পারবেন না। আর এতে করাও যায় না। ওনার পার্টির অনেক বেশি সাপোর্ট করা উচিত ছিল সে সময়, আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলাইজ করছেন? সে তো আপনাকে আমি বললাম যে সেইরকম ভাবে যদি হতো তাহলে তো এটা হতো না। সেই আক্ষেপ থেকেই কি ওনার সংকুচিত হয়ে যাওয়া? সবটা মিলেই ওনার আক্ষেপটা একদম নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। হঠাৎ করে একটা মানুষ আর বেরোচ্ছেন না বাড়ি থেকে, আপনি জিজ্ঞেস না, করেন? যত যত দিন পর্যন্ত সুস্থ ছিলেন বেরিয়েছে। হুম। মানে সেই যে প্রথাগত রুটিন। 17, হ্যাঁ, প্রথাগত রুটিন। 17 কোন মাসে উনি অসুস্থ হলেন আমার মনে নেই, ওই তখনও ছিল ওই প্রথাগত রুটিন। হুম 17 পরেই তো উনি অসুস্থ হলেন হুম এরকম ভাবে, মানে শুয়ে পড়া। কিন্তু মাথাটা ওনার ভীষণ সচল ছিল না, ওটাই আমাদের আক্ষেপ। চোখের দৃষ্টি হারিয়ে ফেলার একটা বিষয় হয়েছিল। ভীষণ। উনি বই পড়তে পারছেন না, ওনাকে কেউ পড়ে শোনাচ্ছে, কাগজ পড়ে শোনাচ্ছে, উনি মেনে নিতে পারেননি এগুলো। এটা তো শেষের দিকে হয়েছিল হুম। চোখের ব্যাপার। আমি শুনেছিলাম চোখের জন্য উনি বিভিন্ন জায়গায় গেছিলেন, বিভিন্ন জায়গায় না, কিউবাতে কিউবাতে গেছিলেন একবার, ব্যাস, হুম। আর কোথাও যায়নি। তার সত্ত্বেও চোখের দৃষ্টিটা ফিরলো না। না, কি হয়েছিল না চোখে? ওনার ছিল ম্যাকুলার ডিজেনারেশন। এইটা আপনার আহ, ঠিক হয় না, মানে ওনার চোখের মনির মধ্যে ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল, কিন্তু ম্যাকুলার ডিজেনারেশন যদি হয়ে যায়, সেটা একটা আক্ষেপের কারণ ছিল। ভীষণ উনি দেখতে উনি পাচ্ছেন না। পড়তে পারছেন না, লিখতে পারছেন না। ওনার লাস্ট দুটো বই তো নাজি জার্মানির জন্ম এবং মৃত্যু, হুম আর স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। নাজি জার্মানি জন্ম মৃত্যু দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ, আর ওটা হলো চায়নার স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। হুম ওটা মাও জেতুং ওনার স্ত্রীকে বোধহয় একটা কিছু বলতে গিয়ে না চিঠিতে লিখেছিলেন হুম স্বর্গের নিচে উনি সেটাকে অনুবাদ করে ওটা ওটা ডিকটেশন দিয়ে দিয়ে লেখা। খুব একজন এ লোক, মানে যিনি ডিকটেশন নিতেন হুম তাকে তো সবটা জানতে হবে ভালোভাবে। রাইট। আর আপনার ভাষা, রাজনীতি, ঠিক। বইটা ভীষণ, তখন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ কিংবা চায়নার এই ব্যাপারগুলো, হ্যাঁ, তো যথেষ্ট দক্ষ ছিল। আপনার জন্য কিছু লিখে দেননি কোনোদিন? চিঠি? হ্যাঁ। না, উনি এত বই লিখছেন, এত লেখা লিখেছেন, আপনার জন্য কোনো লেখা না, কোনোদিন লেখেননি? না। আপনি চাননি, বলেননি আমার জন্য কিছু লিখে দাও? কখনোই না। শুধু একটা বই, ওনার লেখা একটা বই আছে, সব তো উৎসর্গ করেছেন মাকে বাবাকে, একটা বই শুধু বিরাটকে, ব্যাস। ভালো লেগেছিল, এটাই প্রাপ্তি না? একদম অসম্ভব ভালো লেগেছে, আপনি এ জানতেন? পরম প্রাপ্তি। আপনি জানতেন আপনাকে উৎসর্গ করছে না, বইটা? বেরোনোর পর যখন বেরোনোর পর তখন দেখলাম। মিস কি করেন আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি বুদ্ধবাবু? ওনাকেই, ওনাকে মিস। ওনার চলন বলন এবং মানুষ উনি, মানুষ উনি এইরকম মানুষ আমি তো দেখিনি বলতে গেলে। বুদ্ধবাবুর ভোটে হেরে যাওয়াটা, এটাকে আগে থেকে উনি অনুমান করেছিলেন কখনো? উনি ভাবতে পেরেছিলেন ভোটে উনি হেরে যাবেন? না, আপনারা ভাবতে পেরেছিলেন? না, তারপর হারটাকে যখন
সবাই হেরে গেছে যখন উনি হেরে গেলেন, সেটা তো আমরা মেনে নিলাম। উনি কি পার্টিটাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসতেন? হ্যাঁ, অবশ্যই। মানে পার্টি অন্তঃপি প্রাণ ছিলেন। একেবারে। উনি কার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন বলে আপনি রিয়েলাইজ করেছিলেন? তখন তো রাজনৈতিক সিদ্ধান্ত হলে তো প্রবণতা চলে যাওয়ার পর জ্যোতিবাবু এইটা কার মৃত্যু ওনাকে দুঃখ দিয়েছিল সব থেকে বেশি? প্রমোদ, উনি সাথে ছিলেন তো, চায়নাতে তো মারা হুম। গিয়েছিলেন প্রমোদটা, উনি সাথে ছিলেন। হুম। ভীষণ কষ্ট। আজকের দিনে নন্দনটা যখন দেখেন কেমন লাগে? বিভিন্ন পোস্টার। খুব বেশি ওদিকে আমার যাওয়া হয়নি। হুম। আমার শেষ হলো আপনার এই পর্যন্ত একাডেমি অফ ফাইন্যান্স, ওই নাটক দেখতে যাওয়া। আজকালকার দিনের মুখ্যমন্ত্রীর পোস্টার চারিদিকে একটা বিজ্ঞাপনী, একটা চমক একটা থাকে। কখনো আপনি ভাবতে পারেন যে বুদ্ধদেব বাবুর পোস্টার এরকম পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় লাগানো হবে? এই ভাবনাটা আমি মানে ভাবতে পারি না, ভাবার চেষ্টাও করি না, কোনোদিন ভাবিও না। কারণ উনি এমন আলাদা মানুষ ছিলেন, ওনার ওরকম পোস্টার করবে কখনো উনি মেনে নেবেন না। বাংলার রাজনীতি কি মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে কিভাবে মনে রাখবে? আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস কি? সব দিক দিয়ে মনে রাখতে হবে। 10.5 বছর ওনার মুখ্যমন্ত্রীর কালটা ছিল, 10.5 বছর। উনি সব দিক দিয়ে বলতে পারেন যত কিছু নতুন ভাবনা চিন্তা তো এসেছে ওনার মাথা থেকে। পরবর্তী প্রজন্মকে মনে রাখতেই হবে, একটা ইতিহাস তো তাদের জানতে হবে। তখন যখন উনি আসবেন ভাবতেই হবে সব দিক দিয়ে। আপনার মনে হয় যে এই বিজ্ঞাপনী ঝলক চমক চারিদিকে যেটা চলে বিভিন্ন ক্ষেত্রে, আমি আমার কাজের খতিয়ান দিচ্ছি, এই পার্টিকুলার ইস্যুতে বুদ্ধবাবুর ওই টেনিয়ারটা কোথাও গিয়ে চাপা পড়ে যায়? দেখুন, বুদ্ধদেব বাবুর এইগুলো, এই সহজলভ্য এইগুলো দিয়ে বুদ্ধদেব বাবুকে চাপা যাবে না। বুদ্ধদেব বাবুকে যদি জানতে ইচ্ছে করে আপনারা ভালোভাবেই জানবেন, এই প্রচারের আলোতে উনি ঢাকা পড়বেন না। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমার ইন্টারভিউতে বলছিলেন সেদিন যে বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ মিসফিট ফর পলিটিক্স, কারণ উনি খুব ভালো মানুষ ছিলেন। আপনি কি বিশ্বাস করেন যে ভালো মানুষ বলে পলিটিক্সে মিসফিট হতে পারে? আমি এটাও বিশ্বাস করি না। আমি তো পূর্ব অভিজ্ঞতা আমার অনেক আছে যে ভালো মানুষ হলে আহ, তার সাথে রাজনীতি যায় না। তবে এক পক্ষে উনি ঠিক কথা বলেছেন যে যে উনি যে দিক দিয়ে বলেছেন সেদিকটা হয়তো ঠিকই বলেছেন। তবে আমার মনে হয় না যে বুদ্ধদেব বাবুর সাথে রাজনীতির বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে আসাই উচিত ছিল না। ওনার পড়ানোর জগতে যাওয়া উচিত ছিল। কিছু এইগুলো কিছুটা ঠিক হলেও সবটা তো ঠিক নয়। রাজনীতিটা তো উনি করেছেন কতদিন ধরে, আপনি ভাবুন। সেই কলেজের সময় থেকে বোধহয় ফার্স্ট ইয়ারে ওনাকে। মমতা ব্যানার্জির সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন না। কেন পারবেন? তো উনি যতবার উনি অসুস্থ হয়েছেন দেখতে এসেছেন, অত উচ্চ স্তরে আমার সম্পর্ক থাকাটাই আশ্চর্য। বাংলাতে বহু উচ্চ স্থানের ব্যক্তিরা আজ বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলেন, সেটাই কি আপনাদের পরম প্রাপ্তি? সেটা তো প্রাপ্তি অবশ্যই, কিন্তু সেটা বড় দেরি হয়ে গেল। আপনিও কি মনে করেন বড় দেরি হয়ে গেছে? এটা যদি আগে বুঝতেন মানুষ। সত্যি বোধহয় বড় দেরি হয়ে গেল। শেষ 15 বছরে বাংলার রাজনীতির যে অবক্ষয় তা হয়তো প্রতিটা বাঙালি পরতে পরতে উপলব্ধি করছেন এবং তারা তাদের মতো করে হয়তো ভাবছেন। বাংলার ইতিহাস যতদিন
আলোচনা হবে, লেখা হবে, ততদিন বোধহয় এই কাদাযুক্ত রাজনীতির ময়দানেও একটা নাম জ্বলজ্বল করবে, বুদ্ধদেব ভট্টাচার্য। আমার মনে হয় উনি যে কথাটি বলছেন বড় দেরি হয়ে গেল, দেরি হলেও মানুষ আজ বুঝতে পারছেন বুদ্ধদেব ভট্টাচার্য কি ছিলেন, কিভাবে তার একটা ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে শেষ করে দেওয়া হয়েছে বঙ্গ রাজনীতিতে। অনেক অজানা তথ্য উনি আজকে আমাদের সামনে নিয়ে এলেন। অসংখ্য ধন্যবাদ জেঠিমা, ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন।